আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমাদের জন্য আজকের ভিডিওতে টিউটোরিয়ালে যে বিষয়টি নিয়ে আলোচনা করব তা হলো অষ্টম শ্রেণীর অষ্টম অধ্যায় সাধারণ বিজ্ঞানের নাম হচ্ছে রাসায়নিক বিক্রিয়া। আজকে মূল আলোচনার বিষয় হচ্ছে রাসায়নিক বিক্রিয়া। তোমরা অনেকেই রাসায়নিক বিক্রিয়াকে ভয় পাও যে আসলে রাসায়নিক বিক্রিয়াগুলো কিভাবে হবে, কিভাবে করা যাবে, কিভাবে একটা রাসায়নিক বিক্রিয়া লিখতে হয়। এই বিষয়গুলো জানার জন্য অবশ্য ষষ্ঠ অধ্যায়টা খুব ভালো করে পড়া প্রয়োজন, কারণ ষষ্ঠ অধ্যায়ের মৌলসমূহের সাহায্যে অষ্টম অধ্যায়ে এই বিক্রিয়াগুলো লেখা হয়। আজকে যে বিষয়টি খুবই গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে যে রাসায়নিক বিক্রিয়া জানার জন্য রাসায়নিক পদার্থ সম্পর্কে কিছুটা জানা। দেখো, আমাদের আশেপাশে প্রচুর পরিমাণ পদার্থ আছে। আমরা দুনিয়াতে যা কিছু দেখি, ম্যাক্সিমাম যে পদার্থগুলো আমরা ব্যবহার করি সেই পদার্থগুলোর কোনো না কোনো রিয়াকশনের মাধ্যমে, বিক্রিয়ার মাধ্যমে তৈরি। অর্থাৎ একাধিক পদার্থ পরস্পরের সাথে মিলে বা একটা পদার্থ ভেঙে নতুন নতুন পদার্থ সৃষ্টি করে। দেখো যে আমাদের আশেপাশে এরকম অনেক বস্তু, যেমন তোমার গায়ে যে পোশাক, সেই পোশাকের উপরে রং স্থাপন করা হয়েছে, রং দেওয়া হয়েছে। তোমার ঘরে আলমারিতে রং দেওয়া হয়, জানালায়, গ্রিলে, আলমারি এগুলোর মধ্যে রং দেওয়া হয়, স্প্রে করে রং দেওয়া হয়, বা কোনো কোনো সময় পেইন্ট করে রং দেওয়া হয়, বা ভলকানাইজিং করে দেওয়া হয়, বিভিন্নভাবে দেওয়া হয়। এই যে কাজগুলো করা হয় এগুলো মূলত একটা রাসায়নিক বিক্রিয়ার মাধ্যমে করা হয়। তাছাড়া আমরা যে খাদ্য লবণ খাই, এই খাদ্য লবণ যে তৈরি হয়, সেই খাদ্য লবণ তৈরিতে সোডিয়াম এবং ক্লোরিন পরস্পরের সাথে যুক্ত হয়, সোডিয়াম ক্লোরাইড তৈরি হয়। আমরা যে পানি খাই, এই পানি পান করি, যে পানির মধ্যে দেখা গেল যে হাইড্রোজেন আছে, অক্সিজেন আছে, অর্থাৎ পানি হাইড্রোজেন আর অক্সিজেন দ্বারা তৈরি। তাহলে এরকম বিভিন্ন ধরনের বিক্রিয়া আছে যে বিক্রিয়াগুলোতে আমরা দেখবো একাধিক পদার্থ পরস্পরের সাথে যুক্ত হচ্ছে, কিন্তু মূল বিষয় হচ্ছে যে কোন পদার্থটি কোন পদার্থের সাথে যুক্ত হবে সেই বিষয়টি আমাদের জানতে হবে। খুব ইজি একটা বিষয় এখানে যদি আমরা জানি যে আমরা গত ক্লাসে দেখেছিলাম, গত টিউটোরিয়ালে, যে যোজনী কি, যে একটা মৌল আরেকটা মৌলের সাথে যুক্ত হওয়ার যে সক্ষমতা, একটা মৌলিক পদার্থ আরেকটা মৌলিক পদার্থের সাথে যুক্ত হওয়ার সক্ষমতা, বা একটা যৌগমূলক একটা মৌলিক পদার্থের সাথে যুক্ত হওয়ার যে সক্ষমতা, সেই সক্ষমতাটাই হচ্ছে যোজনী। অর্থাৎ একটা পদার্থ স্থিতিশীলতা লাভের জন্য যে কয়টা ইলেকট্রন গ্রহণ বা বর্জন করে সেই সংখ্যাটা হচ্ছে যোজনী। মূলত এই যোজনীটা আজকে আমাদের এখানে কাজে লাগবে। আমরা যদি দুইটা পদার্থের কথা বলি, সাপোজ আমরা প্রথমে যেহেতু সোডিয়াম ক্লোরাইড লবণের কথা বললাম, সোডিয়ামকে যদি আমরা দেখি তার পারমাণু সংখ্যা 11। যদি আমরা সাধারণত ইলেকট্রন বিন্যাসের মাধ্যমে ভাঙি তাহলে প্রথম শক্তি স্তরে দুইটা ইলেকট্রন থাকে, পরেরটা 8টা থাকে, এরপরটা 1টা থাকে, অর্থাৎ 3 নম্বর শক্তি স্তরে একটি মাত্র ইলেকট্রন থাকে। তাহলে তার যোজনী সে একটা ইলেকট্রন ত্যাগ করে তার নিকটতম নিষ্ক্রিয় মৌল নিয়ন এর অনুরূপ হয়ে যাবে। নিয়নের হচ্ছে পারমাণু সংখ্যা 10, সে হচ্ছে স্থিতিশীল মৌল। তো এই নিয়নের অনুরূপ যদি সে হয়ে যায় তাহলে তাকে একটা ইলেকট্রন ত্যাগ করতে হবে, অর্থাৎ বর্জন করতে হবে। তাহলে আমরা যদি এখানে একটা ইলেকট্রন সে বর্জন করে, তাহলে সোডিয়াম সে একটা ইলেকট্রন কি করবে, বর্জন করবে। বর্জন করলে সোডিয়াম ছিল 10টা ইলেকট্রন, 11টা ইলেকট্রন হয়ে যাবে এখন 10টা ইলেকট্রন। সে একটা ইলেকট্রন ত্যাগ করছে, এর জন্য প্লাস আয়ন দেখাইলাম আমরা এখন। তাহলে একটা ইলেকট্রন সে ত্যাগ করে দিচ্ছে, এই ইলেকট্রনটা আমরা আলাদা করে দেখিয়ে দিলাম। তার সাথে কি বিক্রিয়া করবে, ক্লোরিন। তাহলে ক্লোরিন হচ্ছে 17 পারমাণবিক সংখ্যা আছে। যদি আমরা ইলেকট্রন বিন্যাস করি তাহলে 2, 8 এবং 7। দেখো, স্থিতিশীলতা লাভের জন্য তার নিকটতম নিষ্ক্রিয় মৌল হচ্ছে আর্গন। এই আর্গনের পারমাণবিক সংখ্যা হচ্ছে 18। যদি 18 এর অনুরূপ ইলেকট্রন বিন্যাস লাভ করতে চাই তাহলে ক্লোরিনকে একটি ইলেকট্রন গ্রহণ করতে হবে। আর ক্লোরিন যদি একটি ইলেকট্রন গ্রহণ করে তাহলে তার ইলেকট্রন হবে 2, 8, 10, 10 7 17, 17 আরো একটা ইলেকট্রন যদি সে গ্রহণ করে টোটাল ইলেকট্রন হবে তার 18। অর্থাৎ ক্লোরিন সে একটা ইলেকট্রন গ্রহণ করবে, গ্রহণ করে Cl সে ঋণাত্মক আধান যুক্ত হয়ে যাবে। আমরা যদি এই সোডিয়াম এবং এই ক্লোরিনের এই অংশটা যদি আমরা যোগ করি, দুইটা যোগ করি, এই দুইটা যদি আমরা যোগ করি, তাহলে কি হবে, সোডিয়াম প্লাস হচ্ছে ক্লোরিন। দেখো এই পাশে একটা ইলেকট্রন আছে, এই পাশে ইলেকট্রন আছে, এই পাশে ইলেকট্রন আছে, এই ইলেকট্রন আমরা বাদ দিতে পারবো ওই পাশ থেকে। আর এখানে হবে কি, সোডিয়াম আয়ন এবং হচ্ছে ক্লোরিন আয়ন। এটা এই দুইটা যদি আমরা যোগ করি এরকম ভাবে, কিন্তু আসলে এটা এইভাবে লেখা যাবে না, লিখতে হবে সোডিয়াম আয়ন প্লাস ক্লোরিন মাইনাস আয়ন। অর্থাৎ বা আমরা লিখতে পারবো সোডিয়াম ক্লোরাইড লিখতে পারবো। এটা একটা রাসায়নিক বিক্রিয়া। দেখো এখানে সোডিয়ামের একটা ইলেকট্রন অতিরিক্ত ছিল, সে একটা ইলেকট্রন ত্যাগ করে স্থিতিশীলতা লাভ করলো। ক্লোরিনের একটা ইলেকট্রন সংকট ছিল স্থিতিশীলতা লাভের জন্য,
সেই জন্য সে একটা ইলেকট্রন গ্রহণ করলে 18 অর্থাৎ আর্গনের অনুরূপ ইলেকট্রন বিন্যাস লাভ করেছে এখানে। তো এই রিঅ্যাকশনটায় সাধারণত সে একটা ইলেকট্রন যে ত্যাগ করলো, ইলেকট্রন বর্জন করে দিল, সেই ইলেকট্রন গ্রহণ করলো, গ্রহণ করার মাধ্যমে তারা পরস্পরের সাথে ইলেকট্রন আদান প্রদান করেছে। এই ইলেকট্রন আদান প্রদান করার মাধ্যমে তারা যে যৌগটি সৃষ্টি করেছে সেই যৌগটির নাম হচ্ছে সোডিয়াম ক্লোরাইড। এটা একটা রিঅ্যাকশন, কেমিক্যাল রিঅ্যাকশন আমরা বলতে পারি। এই কেমিক্যাল রিঅ্যাকশনে সোডিয়াম এবং ক্লোরিন পরস্পরের সাথে যুক্ত হয়ে সোডিয়াম ক্লোরাইড তৈরি করেছে। এরকম যত ধরনের বিক্রিয়ায় একাধিক পদার্থ পরস্পরের সাথে যুক্ত হয়ে নতুন নতুন পদার্থ সৃষ্টি করবে, এই সকল ধরনের পদার্থগুলোকে বলা হবে, এই সকল ধরনের বিক্রিয়াগুলোকে বলা হবে সংযোজন বিক্রিয়া। অর্থাৎ এক বা একাধিক পদার্থ পরস্পরের সাথে যুক্ত হয়ে যখন একটা নতুন পদার্থ সৃষ্টি করে তখন তাকে সংযোজন বিক্রিয়া বলে। আমি গত ক্লাসে তোমাদেরকে সংযোজন বিক্রিয়ার সংজ্ঞা দিয়েছিলাম, শিখিয়ে দিয়েছিলাম। তো আমরা এখানে বিক্রিয়াটা দেখলাম। এইভাবে অনেক ধরনের পদার্থ আছে, একটি পদার্থ আরেকটি পদার্থের সাথে যুক্ত হয়। এরকম আরো যদি আমরা অনেকগুলো অন্যান্য বিক্রিয়াগুলো যদি আমরা এখানে দেখি, কিছু কিছু আছে এরকম, এখানে আমরা ইলেকট্রন আদান প্রদানের মাধ্যমে দেখালাম। কিছু কিছু আছে ইলেকট্রন শেয়ারের মাধ্যমে হয়, একজন আরেকজনের সাথে শেয়ার করে, দুইজনের ইলেকট্রন সংকট থাকে। যেমন সাপোজ মনে করো যে আমি হাইড্রোজেন প্লাস হচ্ছে অক্সিজেন, হ্যাঁ, এরা দুই পরমাণু দিলাম, গঠন করবে হচ্ছে H2O পানি। এখানে 2 যদি আমরা সমতা করি তাহলে এর আগে এটা 2 আছে, তাহলে এখানে 2 দিতে হবে, দিলে এটা 4 হয়ে গেলে এখানে 2 দিতে হবে, সমতা হয়ে গেল। তো এই ক্ষেত্রে যদি আমরা খেয়াল করি যে দেখো হাইড্রোজেনের ইলেকট্রন আছে একটি, তাহলে ইলেকট্রন বিন্যাস করলে হবে শুধু 1। অক্সিজেনের ইলেকট্রন আছে 8টি। ইলেকট্রন কিভাবে 8টি আছে আমরা বুঝবো, কারণ হাইড্রোজেনের পারমাণবিক সংখ্যা হচ্ছে 1। পারমাণবিক সংখ্যাকে বলা হয় প্রোটন সংখ্যা, আর প্রোটন সংখ্যার সমান সংখ্যক থাকে হচ্ছে ইলেকট্রন সংখ্যা। তাহলে হাইড্রোজেনের প্রোটন আছে একটি, তাহলে ইলেকট্রন আছে একটি। অক্সিজেনের প্রোটন আছে 8টি, ইলেকট্রন হবে 8টি, তাহলে তার ইলেকট্রন বিন্যাস হবে 2 এবং হচ্ছে 6, 8 হবে। তাহলে এই ক্ষেত্রে দেখো সে এই অক্সিজেন স্থিতিশীলতা লাভের জন্য তাকে 2টা ইলেকট্রন গ্রহণ করে, তার 10টা ইলেকট্রন হবে, যা হচ্ছে নিয়নের অনুরূপ হবে। নিয়ন 10, নিয়ন স্থিতিশীল, তার অনুরূপ হবে। সেম ভাবে হাইড্রোজেন সে একটা ইলেকট্রন যদি গ্রহণ করতে চায়, গ্রহণ করে সে হিলিয়ামের অনুরূপ ইলেকট্রন বিন্যাস, হিলিয়ামের অনুরূপ হবে 2, সেও স্থিতিশীল। এরা হচ্ছে স্থিতিশীল। তাহলে স্থিতিশীল যদি হয় তাহলে এই ক্ষেত্রে সে একটা গ্রহণ করতে হবে, তারাও গ্রহণ করতে হবে, উভয়েরই ইলেকট্রন গ্রহণের প্রয়োজন। তো এই জন্য তারা যেহেতু ইলেকট্রন এক হয় সে তাকে দিয়ে দিতে হবে, নতুবা সে তাকে দিতে হবে, কিন্তু এরকম না করে দুইজনেরই সংকট থাকার ফলে তারা পরস্পরের সাথে ইলেকট্রন শেয়ার করবে, শেয়ারের মাধ্যমে বন্ধন গঠন করবে। অর্থাৎ হাইড্রোজেনের যে ইলেকট্রন আছে, যদি আমরা এটা হাইড্রোজেন পরমাণু কল্পনা করি, এটাকে হাইড্রোজেন প্লাস অক্সিজেন যদি চিন্তা করি, এটা অক্সিজেন, এটা হাইড্রোজেন, আর এটা হচ্ছে অক্সিজেন, ভিতরে আমি লিখে দিই অক্সিজেন। এখানে তার প্রথম শক্তি ছিল 2টা ইলেকট্রন আছে, দ্বিতীয় শক্তি ছিল তার ইলেকট্রন আছে 6টি, 1 2 3 4 5টা এবং হচ্ছে 6টা, তাহলে সে তার সাথে যুক্ত হবে। কিন্তু এখানে বিষয়টা হচ্ছে যে একটা অক্সিজেনের 2টা ইলেকট্রন লাগবে আর একটা হাইড্রোজেনের একটা ইলেকট্রন লাগবে, তাহলে একটা অক্সিজেন হাইড্রোজেনকে 2টা দিতে পারবে, একটা হাইড্রোজেন অক্সিজেনকে একটা দিতে পারবে। এই জন্য এই হাইড্রোজেন 2টা এই অক্সিজেনের সাথে যুক্ত হবে, অর্থাৎ এরকম আরেকটা হাইড্রোজেন তার সাথে যুক্ত হয়ে 2টা মিলে পানি গঠন করবে। দেখো পানি যখন গঠন করে, এই যে পানির যে মূল অণুটা সেখানের মধ্যে আমরা দেখতে পাই হাইড্রোজেন 2টা আছে, অক্সিজেন একটা আছে। তাহলে আমরা এখানে যদি অক্সিজেন লিখি, এখানে যদি আমরা হাইড্রোজেন লিখি, এইভাবে হাইড্রোজেন লিখি, তাহলে অক্সিজেনের বহিস্থ শক্তি স্তরে ইলেকট্রন ছিল 6টি, 2টা মেজর ইলেকট্রন ছিল। হাইড্রোজেনের বহিস্থ শক্তি স্তরে ইলেকট্রন ছিল একটি, সে যদি একটি তার সাথে শেয়ার করে, সে যদি একটি তার সাথে শেয়ার করে, এই যে বেজুর ইলেকট্রন আছে একটা 2টা, এই 2টা ইলেকট্রন সে এখানে শেয়ার করবে, সে এখানে শেয়ার করবে, কার সাথে? হাইড্রোজেনের সাথে। আর তার এক জোড়া, দুই জোড়া ইলেকট্রন থেকে যাবে, মুক্ত জোড়া ইলেকট্রন বলে এগুলোকে, আর এগুলোকে বন্ধন জোড়া ইলেকট্রন বলা হয়। তো এই ক্ষেত্রে সে কি করলো? পানির অণু গঠন করে ফেললো। এই যে দেখো অক্সিজেন এবং হচ্ছে H2, 2টা হাইড্রোজেন, তাহলে এই যে H2O, এইভাবে তারা ইলেকট্রন শেয়ারের মধ্যে বন্ধন গঠন করে। এটাকে মূলত বলা হয় সমযোজী বন্ধন, যেগুলো তোমরা উপরের ক্লাসে গেলে, নবম দশম শ্রেণীতে গেলে সমযোজী বন্ধন, আয়নিক বন্ধন, এই ধাতব বন্ধন, বিভিন্ন বন্ধন সম্পর্কে জানবে। এরপরে আসি যে এরকম আরো অসংখ্য বিক্রিয়া ঘটতে পারে। তো আমাদের কিছু কিছু ক্ষেত্রে এই যে বিক্রিয়াগুলো আমরা লিখলাম, এই বিক্রিয়াগুলোকে রাসায়নিক সমীকরণ, এটাকে রাসায়নিক সমীকরণও বলা হয়। সমীকরণের ক্ষেত্রে আমরা সমান চিহ্ন ব্যবহার করতে পারি কি, যখন বিক্রিয়ক এবং উৎপাদ পদার্থগুলো
পরমাণুর সংখ্যা সমান হবে তখনই আমরা ব্যবহার করতে পারবো। যদি এরকম আরো অনেক বিক্রিয়া দেখি, মনে করো যে ক্যালসিয়াম অক্সাইড প্লাস হচ্ছে কার্বন ডাই অক্সাইড, এরকম বিক্রিয়া লিখলাম যে গঠন করবে ক্যালসিয়াম কার্বনেট। দেখো এতক্ষণ শুধু মৌলিক পদার্থ যুক্ত করেছিলাম, একটা মৌলিক পদার্থ আর একটা মৌলিক পদার্থের সাথে যুক্ত হয়েছিল, হয় নতুন করে যৌগিক পদার্থ তৈরি করেছে। এই ক্ষেত্রে আমরা দুটি যৌগিক পদার্থ পরস্পরের সাথে যুক্ত হয়ে একটি নতুন যৌগিক পদার্থ তৈরি হয়েছে ক্যালসিয়াম কার্বনেট, যাকে আমরা চুনাপাথর নামে চিনে থাকি। চুনাপাথর, ক্যালসিয়াম অক্সাইড, কার্বন ডাই অক্সাইড, তো এরা যুক্ত হয়ে নতুন করে পদার্থ তৈরি করেছে এখানে ক্যালসিয়াম কার্বনেট। তো এইটাও বিক্রিয়া, এগুলো সংযোজন বিক্রিয়া। দেখো এইগুলো প্রত্যেকটা বিক্রিয়ার ক্ষেত্রে একাধিক পদার্থ পরস্পরের সাথে যুক্ত হচ্ছে, এগুলো হচ্ছে সংযোজন বিক্রিয়া। আমাদেরকে মূলত এই পদার্থের নামগুলো জানতে হবে। তোমরা পদার্থের নামগুলো মনে রাখতে পারলে যে এই যে ক্যালসিয়াম অক্সাইড কিভাবে গঠন হয়েছে। তুমি যদি আমি ক্যালসিয়াম অক্সাইড যদি দেখাই, ক্যালসিয়াম অক্সাইড, ক্যালসিয়াম কি করে দুটি ইলেকট্রন সে ত্যাগ করে, ক্যালসিয়ামের দুইটি ইলেকট্রন ত্যাগ করে, কারণ ক্যালসিয়ামের যদি ইলেকট্রন বিন্যাস করি, খেয়াল করে দেখো ক্যালসিয়ামের ইলেকট্রন আছে, ক্যালসিয়ামের ইলেকট্রন আছে 20টি, দুটি ইলেকট্রন যদি আমরা যদি ইলেকট্রন বিন্যাস করি 2 8 8 আর 2 হয়, দেখো 2 আর 10 আর 10 হচ্ছে 20, তাহলে সে স্থিতিশীলতা লাভের জন্য এই দুইটা ইলেকট্রন সে ত্যাগ করে। একটা সহজ কথা আমি বলে দিই, খুবই ইজি একটা বিষয়, যে সকল মৌলের ইলেকট্রন বিন্যাসে সর্বশেষ শক্তি স্তরে 1টি 2টি এবং 3টি ইলেকট্রন থাকবে তারা সাধারণত ইলেকট্রন বর্জন করবে, আর যাদের 5টি 6টি 7টি ইলেকট্রন থাকে বা 4টি ইলেকট্রন থাকে তারা সাধারণত ইলেকট্রন গ্রহণ করে নতুবা ইলেকট্রন শেয়ার করে। তো এই ক্ষেত্রে তার যদি 2টি ইলেকট্রন আছে তাহলে সেই ইলেকট্রন বর্জন করবে। সেম ভাবে অক্সিজেনের যদি ইলেকট্রন বিন্যাস করে, অক্সিজেন আর খেয়াল করো যে এখানে আমরা দেখতে পেলাম যে অক্সিজেনের 8টি ইলেকট্রন আছে, 2টা এবং 6টা, তাহলে তার 6টা ইলেকট্রন আছে, তাহলে তার 2টা লাগবে, তাহলে সে 2টা এই যে ক্যালসিয়াম 2টা ইলেকট্রন বর্জন করবে, সে এই 2টা ইলেকট্রন কি গ্রহণ করে নেবে। ক্যালসিয়াম যে 2টা ইলেকট্রন বর্জন করবে সেই 2টা ইলেকট্রন অক্সিজেনে গ্রহণ করে নেবে। এইভাবে অক্সিজেন আর ক্যালসিয়াম পরস্পরের সাথে বন্ধন গঠন করে ক্যালসিয়াম অক্সাইড গঠন করবে। আমরা যদি বিক্রিয়াটা দেখি, একটু খেয়াল করে দেখি যে এখানে ক্যালসিয়াম যদি 2টা ইলেকট্রন বর্জন করে, 2টা ইলেকট্রন যদি ক্যালসিয়াম বর্জন করে তাহলে ক্যালসিয়াম 2+ হয়ে যাবে, হ্যাঁ 2টি ইলেকট্রন আলাদা হয়ে যাবে। অক্সিজেন যদি 2টি ইলেকট্রন গ্রহণ করে তাহলে অক্সিজেন 2 ইলেকট্রন গ্রহণ করলে অক্সিজেন 2- হয়ে যাবে। তাহলে আমরা যদি উভয় সম্পূর্ণ বিক্রিয়াটা যদি আমরা লিখি তাহলে আমরা লিখতে পারবো দেখো ইলেকট্রন এই পাশে আছে, এই পাশে বাদ দিতে পারবো, ক্যালসিয়াম প্লাস অক্সিজেন গঠন করে ফেলবে ক্যালসিয়াম 2 আয়ন 2+ আয়ন, অক্সিজেন 2- আয়ন, বা আমরা লিখতে পারবো এখন যোগ দিয়েও আমরা লিখতে পারবো, বা এটার পরিবর্তে আমরা লিখতে পারবো ক্যালসিয়াম অক্সাইড। এইভাবে বিক্রিয়াগুলো করে থাকে। সেম ভাবে আমরা যদি কার্বন ডাই অক্সাইডের বিক্রিয়াটা দেখি, কার্বন ডাই অক্সাইডের বিক্রিয়াটা হবে আবার সমযোজী বিক্রিয়ার মতো, যে অক্সিজেন একটা অক্সিজেন 2টা ইলেকট্রন কার্বনের সাথে শেয়ার করবে। একটা কার্বন দেখো কার্বনের ইলেকট্রন আছে 6টি, তাহলে 2 আর 4, অক্সিজেনের ইলেকট্রন আছে 8টি, কত হবে 2 6, তাহলে তারও 4টি আছে 6টি আছে সর্বশেষ শক্তি স্তরে। তাহলে আমরা বলেছিলাম যে যাদের বহিস্থ শক্তি স্তরে 1টি 2টি 3টি ইলেকট্রন আছে তারা ত্যাগ করে, ইলেকট্রন ত্যাগ করে বা বর্জন করে, আর যাদের 4টি 5টি 6টি 7টি 4টা একটু ব্যতিক্রম, এরকম ইলেকট্রন আছে 5টি 6টি 7টি, তারা ইলেকট্রন সাধারণত গ্রহণ করে। তাহলে এই ক্ষেত্রে দেখো 6টি আছে ইলেকট্রন সে গ্রহণ করবে, 4টি আছে ইলেকট্রন গ্রহণ করতে পারবে অথবা শেয়ার করতে পারবে, ব্যতিক্রম দেবে। তো এই ক্ষেত্রে যেহেতু তারও সংকট উভয়ের সংকট, এই জন্য উভয় ইলেকট্রন গ্রহণ করবে, এই জন্য তারা ইলেকট্রন গ্রহণ কে কার কাছ থেকে করবে, দুইজনের সংকট আছে, যার কারণে তারা পরস্পর ইলেকট্রন শেয়ার করবে। যেমন আমরা যদি বাজারে যাই বা বই মেলায় আমরা গেলাম, বই মেলায় গিয়ে যদি দেখি যে তোমার ফ্রেন্ডে একটা বই কিনলো, তুমি একটা বই কিনলে, দুইজনে দুইটি বই কেনার পর দুইজনের কাছে এমন কিছু টাকা রয়ে গেছে যে কেউই পূর্ণ একটি বই কিনতে পারছে না। তুমিও একটি পূর্ণ বই কিনতে পারতেছো না, তোমার ফ্রেন্ডও একটি সম্পূর্ণ বই কিনতে পারতেছে না। এই ক্ষেত্রে কি করবা, দুইজনই মিলে একটা বই কিনবা। অর্থাৎ তুমি কিছু টাকা অর্ধেক টাকা দিয়ে সে অর্ধেক টাকা দিয়ে সাপোজ দুইজনে মিলে একটি বই যদি কিনো, তাহলে দুজনে শেয়ার করে বই কিনবে। সেম ভাবে তারা এরকম দুইজনে পরস্পরের সাথে ইলেকট্রন শেয়ার করবে। কিন্তু এই অক্সিজেন একটা অক্সিজেন 2টা ইলেকট্রন শেয়ার করতে পারবে, এই একটা কার্বনের 4টা ইলেকট্রন শেয়ার করতে পারবে, যার ফলে এই অক্সিজেন 2টা পরমাণু আছে, একটা পরমাণু 2টা ইলেকট্রন, তাহলে 2টা পরমাণু 4টা ইলেকট্রন শেয়ার করবে। তখন তাদের বন্ধন গঠন হয় যে এরকম, যে অক্সিজেন এখানে দিলাম, এখানে অক্সিজেন দিলাম, সে 2টা ইলেকট্রন তার সাথে শেয়ার করলো, সে 2টা তার সাথে শেয়ার করলো, এখানে এই পাশে 2টা সে তার সাথে শেয়ার করলো, এরকম একটা বন্ধন তারা তৈরি করে ফেলে। তো এইভাবে সমযোজী বন্ধন গঠন করবে, এটাকে সমযোজী বন্ধন বলা হয়।
এক্ষেত্রে তারা ইলেকট্রন আদান প্রদান করে না, ত্যাগ করে না। যেমন এখানে ক্যালসিয়াম অক্সাইড দেখলাম যে আমরা ইলেকট্রন ত্যাগ করে, কিন্তু না, এখানে ইলেকট্রন ত্যাগ করে না, ইলেকট্রন আদান প্রদান করে, শেয়ার করে, শেয়ারের মাধ্যমে বন্ধন গঠন করে। এরকম আরো অসংখ্য ধরনের বিক্রিয়া রয়েছে, যে বিক্রিয়াগুলো তোমরা জানতে হবে। ইলেকট্রন বিন্যাসটা করে বহিস্থ শক্তি স্তরে কয়টি ইলেকট্রন আছে তার উপরে ডিপেন্ড করে রাসায়নিক বিক্রিয়াগুলো হবে। যদি আমরা আরো এরকম কিছু বিক্রিয়ার কথা তোমাদেরকে বলি, তাহলে সেই বিক্রিয়াগুলো ক্ষেত্রে যেমন আমরা লিখতে পারি ম্যাগনেসিয়াম প্লাস হচ্ছে অক্সিজেন গঠন করবে ম্যাগনেসিয়াম অক্সাইড। দেখো ম্যাগনেসিয়ামের ইলেকট্রন সে 12, তাহলে তার 2টি ইলেকট্রন সে ত্যাগ করবে, অক্সিজেন 8, সে 2টি ইলেকট্রন গ্রহণ করবে। তাহলে ম্যাগনেসিয়াম যে 2টি ইলেকট্রন ত্যাগ করবে, অক্সিজেন সে 2টি ইলেকট্রন গ্রহণ করবে, গ্রহণ করে তারা পরস্পরের মাঝে ম্যাগনেসিয়াম অক্সাইড বন্ধন গঠন করবে। এরকম ভাবে সেম ভাবে যেমন মনে করো যে আমরা লিখলাম পটাশিয়াম, হ্যাঁ, প্লাস হচ্ছে ক্লোরিন। পটাশিয়ামের হচ্ছে 19টি ইলেকট্রন, ক্লোরিনের হচ্ছে 17টি ইলেকট্রন। তাহলে পটাশিয়াম একটা ইলেকট্রন ত্যাগ করতে পারবে, একটা ইলেকট্রন ত্যাগ করতে পারবে, আর ক্লোরিন একটা ইলেকট্রন গ্রহণ করতে পারবে। তাহলে ক্লোরিন হয়ে যাবে মাইনাস, পটাশিয়াম হয়ে যাবে প্লাস। এরা যদি পরস্পর যুক্ত হয় তাহলে পটাশিয়াম ক্লোরাইড এরকম গঠন করবে। এরকম আরো অসংখ্য বিক্রিয়া রয়েছে। তবে অবশ্যই তোমরা চেষ্টা করবে বিক্রিয়াগুলো নিজেরা লিখে নিজেদের মতো করে চেষ্টা করে করার জন্য। তবে এই জন্য অবশ্যই তোমাকে ইলেকট্রন বিন্যাসটা আগে জানতে হবে, অর্থাৎ ষষ্ঠ অধ্যায়ের যে টিউটোরিয়ালগুলো সেগুলো তোমাদেরকে দেখতে হবে। ষষ্ঠ অধ্যায়ের উপরে ইলেকট্রন বিন্যাসটা সুন্দর করে জানতে হবে। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।